এতদিন ডোনাল্ড ট্রাম্প বলতেন কোন দেশ থেকে মোদি তেল কিনবেন না, যেমন মোদি রাশিয়া বা ইরান থেকে তেল কিনবেন না। আর বাজেট পেশের মধ্যেই ট্রাম্প জানিয়ে দিলেন মোদি এবার কোন দেশ থেকে তেল কিনবেন। স্পষ্ট বললেন মোদি এবার তেল কিনবেন তার নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলা থেকে। একদিকে ভারতের সংসদে বাজেট পেশ চলছে, আর তার মধ্যেই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ভারত সরকারের জ্বালানি নীতি কি হবে তা নিজের দেশে বসে ঠিক করে নিচ্ছেন। এ বড় সুখের সময় কি? রাহুল গান্ধী যা বলে থাকেন, আবার কি তার হাতে গরম প্রমাণ দিয়ে দিলেন সারেন্ডার মোদি? কারণ বাজেটের ঠিক দুদিন আগেই প্রধানমন্ত্রী মোদি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেছেন। একথা মোদি নিজেই জানিয়েছেন। সেখানে জ্বালানি বাণিজ্য নিয়ে কোনো কথা তো উল্লেখ করেননি তিনি। তাহলে এটা কি ট্রাম্প নিজেই ঠিক করে ফেললেন, আর তার ঘোষণা তিনি একতরফাভাবেই করে দিলেন? কারণ তিনি জানেন এর প্রতিবাদ করবেন না মোদি, কারণ তার কথাতেই মোদি তাকে খুশি করতে চান। আর বাজেট পেশের পর কি স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থমন্ত্রীর অঙ্কেও ঠিক একইভাবে নাক গলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প ভারতের কৃষিক্ষেত্রে ঢুকতে চান, ইউরোপীয় ইউনিয়নও সেই চেষ্টাতেই আছে। আর তার আগে ভাতে মারা দরকার ভারতের দুর্বল কৃষকদের। আর সেটাই কি করে ফেললেন মোদির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? ভারতের কৃষকের স্বার্থের দিকে তিনি তাকালেনই না। আর মধ্যবিত্ত ভারতের শেয়ার বাজার বাজেটের জন্য রবিবার খোলা রাখা হয়েছিল। কিসের আশায় মোদি সরকার শেয়ার বাজার খুলে রেখেছিল রবিবার? তারা মনে করেছিলেন এমন বাজেট পেশ হবে যে কোটি কোটি মধ্যবিত্ত ঝাঁপিয়ে পড়বেন বাজারে। নিফটি বা সেন্সেক্স ছুটবে ষাঁড়ের গতিতে, বিরোধীদের মুখে জোরদার থাপ্পড় পড়বে। কিন্তু শেয়ার বাজারের বিনিয়োগকারীরা একেবারে বোকা বানিয়ে দিয়েছে মোদিকে। মোদির বাজেটে কোনো সারবস্তু আছে বলে মধ্যবিত্তরাও বিশ্বাস করেননি। এই এপিসোডে ট্রাম্পের দাদাগিরি কিভাবে ঢোক গিলে মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদি, সে কথার পাশাপাশি এই 26-27 বাজেটে কেমন করে ধোঁকা দেওয়া হলো দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত কৃষকদের, আর কেনই বা কর্পোরেটদের মাথায় তোলার বন্দোবস্ত করা হলো, তার তথ্যসহ বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দেশের আগামী 1 বছরের আয় এবং খরচের আগাম হিসেব নিকেশ পেশ করা হলো। কোন খাতে গত বছরের কি লক্ষ্যমাত্রা ছিল এবং আগামী আর্থিক বছরে সরকার কোন খাতে কি বরাদ্দ করে দেশের আমজনতাকে এগিয়ে নিয়ে যাবে বাজেট বলতে চিরকাল আমরা তাই বুঝেছি। এতে জনগণের কাছে সরকারের এক দায়বদ্ধতা প্রকাশ পায়। কিন্তু বিশ্বগুরুর দেশ এখন দায় মুক্তির দেশ। স্বঘোষিত বিশ্বগুরু কোনো দায় নিতে রাজি নন। তার প্রত্যেক বাজেটে তা তিনি নিজেই ভালো করে বুঝিয়ে দেন। অন্ধভক্তরা নিজেরাও কোনো প্রশ্ন তুলবে না। সরকারি প্রসাদ খেয়ে পেট মোটা হয়ে যাওয়া গদি মিডিয়াও কোনো প্রশ্ন তোলার দায় নেবে না। কিছু স্বাধীন সাংবাদিক এ নিয়ে প্রশ্ন তুললে অন্ধভক্তরা তাদের ডিপ স্টেটের এজেন্ট বলে রেড়ে করে মারতে আসবেন। এরকম প্রশ্নহীন আনুগত্য এদেশে আগে কখনো দেখা যায়নি। নজর ঘোরানোর খেলা এখন কি নরেন্দ্র মোদীর কাছে বাঁয়ে হাতকা খেল? যেমন গত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছিল 1,28,650 কোটি টাকা। আমাদের মোদী সরকার এতটাই কর্মদক্ষ যে শিক্ষা খাতে এই টাকাটা খরচই করে উঠতে পারেনি। এর মধ্যে 6,701 কোটি টাকা খরচ করা যায়নি। আর অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নতুন স্কুল করা দূরের কথা, একের পর এক স্কুল বন্ধ করা হয়েছে। এটাই হচ্ছে মোদী সরকারের অগ্রাধিকার। এ নিয়ে প্রশ্ন তুললে দেশবিরোধী বলা হবে কি? আমরা ভাবছি 2026-27 বাজেট পেশ চলছে, কিন্তু মোদী বলছেন 2047 সালের বিকশিত ভারতের কথা। মোদী এটাই বলে থাকেন, সুদূর অতীতে ঔরঙ্গজেব থেকে নেহেরু এবং দূর ভবিষ্যতের 2047 সাল। এতেই খুব স্বচ্ছন্দ আমাদের প্রধানমন্ত্রী।
কারণ বর্তমানটা আর খুব সুখের সময় নয়। ইতিমধ্যেই দেশের কূটনীতি, বিদেশনীতির কি হাল হয়েছে তা তো দেখছেন সবাই। আর দেশের অর্থনীতি নিয়ে আমজনতা নয়, কর্পোরেটই এখন বল ভরসা মোদির। এ বিষয়ে পরে আসছি। এখন প্রশ্ন, সামনের আর্থিক বছরে কি হবে? এই প্রশ্নের উত্তর এসেছে আমেরিকা থেকে। ঠিক যেমনভাবে অপারেশন সিন্দুরের সময় সবাইকে হতচকিত করে দিয়ে ট্রাম্পই যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন, মোদী সরকার তারপরে সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছিল যুদ্ধবিরতির কথা। ঠিক যেমনভাবে ট্রাম্প বলে দিয়েছিলেন মোদী আর রাশিয়া থেকে তেল কিনবেন না, ঠিক তেমনভাবে। তবে এবার আরও এক ধাপে গিয়ে এবার ভারতের জ্বালানি নীতি নিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। ট্রাম্প আগেই বলেছিলেন মোদী তাকে জানিয়েছেন রাশিয়া এবং ইরান থেকে ভারত তেল কিনবে না। এবার কোথা থেকে তেল কিনবে সেটা তিনি ঠিক করে দিলেন। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনে তার ভিডিও বার্তায় বাজেট বিশ্লেষণ করতে গিয়ে এই কথাটাই বলে দিলেন। সুপ্রিয়া ঠাট্টা করে বললেন, আজ নির্মলা সীতারামনজিকে বাজেট বক্তৃতা দিতে দেখে আমি অনেকটা স্বস্তি পেলাম, কারণ মনের ভেতর কোথাও একটা সংশয় ছিল ডোনাল্ড ট্রাম্প বা তার কোনো মন্ত্রী এসে না আমাদের বাজেটটা পেশ করে বসে। आज मुझे निर्मला सीतारमण जी को बजट स्पीच देते देख बड़ी राहत महसूस हुई, क्योंकि कहीं अंदर एक संशय था कि कहीं डोनाल्ड ट्रंप या उनका कोई मंत्री आकर हमारा बजट ना पेश करने लगे। भाई, जिस तरह से हमारे देश की नीतियां, हमारी विदेश नीति, हमारी आर्थिक नीति, हम किससे तेल खरीदेंगे, किससे नहीं खरीदेंगे, किस दाम पर खरीदेंगे, इस सब की घोषणा ट्रंप कर रहे थे, तो कहीं ना कहीं ये डर बड़ा वाजिब था। যেভাবে আমাদের দেশের নীতি, আমাদের বিদেশ নীতি, আমাদের অর্থনৈতিক নীতি, আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে তেল কিনবো না, কোন দামে কিনবো, সব কিছুর ঘোষণা করছেন ট্রাম্প, তা গায়ে না মাখলেও এই ঠাট্টাটা যে অন্ধভক্ত এবং মোদির গায়ে লাগবে তা সুপ্রিয়া জানেন। কোনো কূটনৈতিক বৈঠকের পরে নয়, কোনো যৌথ বিবৃতির পরেও নয়, ভারতের বাজেট অধিবেশন চলাকালীনই অন্য দেশের রাষ্ট্রপ্রধানের এমন ঘোষণা বিশ্বগুরুর আগে কোনো প্রধানমন্ত্রীর আমলে হয়নি, কোনো দেশেরই সে সাহস হয়নি। এটা কি কাকতালীয়? সম্ভবত নয়। আসলে এটা একটা বার্তা। বার্তাটা খুব স্পষ্ট। ভারতের অর্থনীতি, জ্বালানি নীতি, এমনকি বাজেট ঘোষণার মুহূর্তেও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন, দিল্লি নয়। আর এপস্টিন ফাইলে বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী মোদি এপস্টিনের পরামর্শ নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের বেনিফিটের জন্য ইসরায়েলে গিয়ে নাচ ও গান করছেন। সুতরাং এই প্রশ্ন তো ন্যায্য যে এই বাজেট কি আমজনতার স্বার্থের জন্য করা হয়েছে না অন্য কারো? তাই কয়েকটি পয়েন্ট ধরে ধরে বরং বাজেট এবং ট্রাম্পের নাক গালানো নিয়ে বলা যাক। এক, বাজেটের মাঝখানে ট্রাম্প যখন বলছেন ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, তখন ভারত সরকার একটা কথাও বলল না। কেন বলল না? আমরা কোথা থেকে তেল কিনবো সেটা আমাদের বিষয়। অথবা আরো স্পষ্ট করে ট্রাম্পের মুখের উপর বলা যে আপনার কথায় আমাদের দেশ চলবে না, যেমনটা বলেছিলেন ইন্দিরা গান্ধী, মনমোহন সিং বা অটল বিহারী বাজপেয়ীরা। বাজেট পেশের 24 ঘন্টা পরেও এ নিয়ে সরকারের মুখে কিন্তু সেই লিউকোপ্লাস্ট, কোনো সাড়া শব্দ নেই। এমনকি সম্বিত পাত্ররাও চুপ। গদি মিডিয়া এবং আইটি সেল এই প্রসঙ্গে এখনো রাহুল বা নেহেরুর কোনো যোগ খুঁজে পায়নি, যোগ পায়নি ঔরঙ্গজেবেরও। এই নীরবতাই কি তাহলে আত্মসমর্পণ? কারণ ভেনেজুয়েলা তেল কেনা কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটা সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞা রাজনীতির একটা অংশ। আজ আমেরিকা অনুমতি দেবে, কাল তুলে নেবে। অর্থাৎ ভারতের জ্বালানি নিরাপত্তা থাকবে হোয়াইট হাউসের পুরোপুরি নিয়ন্ত্রণে। পয়েন্ট নম্বর 2, তাহলে রাহুলের কথাই কি সত্যি? এটা কি সারেন্ডার মোদির বাজেট, আমজনতার নয়? কর্পোরেট আর আমেরিকাই এখানে অগ্রাধিকার পাচ্ছে। কেন বলছি এ কথা? কারণ বাজেট বই খুলে দেখুন, কৃষিতে বরাদ্দ কার্যত বাড়েনি বললেই চলে। খাদ্যে ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। স্বনির্ভরতা প্রকল্প মানে বিশ্বকর্মা প্রকল্পে বাজেটে টান। আর স্বাস্থ্য এবং শিক্ষায় তো রীতিমতো কৃপণ আমাদের অর্থমন্ত্রী। অথচ কর্পোরেটের কর ছাড় অক্ষত রয়েছে।
ছাড় দেওয়া হয়েছে বড় শিল্পের জন্য ইনসেন্টিভ। এই বাজেট কি স্পষ্ট বলছে দেশ চলবে না কৃষক, শ্রমিক, মধ্যবিত্তের মুখ চেয়ে? দেশ চালাবে কর্পোরেট এবং আমেরিকায় বসে ট্রাম্প। 3 নম্বর পয়েন্ট, কৃষিক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য দরজা ইতিমধ্যেই খোলার চেষ্টা করছে মোদী সরকার। কিন্তু ভারতীয় কৃষকের জন্য এবার কি প্রতিরোধের ব্যবস্থা রয়েছে বাজেটে? কৃষিক্ষেত্রে প্রায় 7,000 কোটি টাকার বাজেট কমানো হয়েছে। গ্রামীণ উন্নয়নে 53,000 কোটির বেশি কাটছাট করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3,200 কোটি টাকা কাটছাট করা হয়েছে। জল জীবন মিশন এবং পানীয় জলে 50,000 কোটি টাকার কাটছাট হয়েছে। মনে করে নিন, এই কিছুদিন আগেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে মারা গিয়েছিলেন বহু মানুষ। বিজেপির নেতা এবং মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন ঘন্টা হবে, আর সেই ঘন্টাই একেবারে হাতে কলমে ধরিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা তাই। তার টার্গেট থেকে ছাড় পায়নি এসসি, এসটি এবং ওবিসির প্রকল্পগুলো। আরও আছে, প্রধানমন্ত্রীর অনুসূচিত জাতি অভ্যুত্থান যোজনায় 890 কোটি টাকা কাটা হয়েছে। ওবিসি স্কলারশিপের 690 কোটি টাকার কাটছাট করা হয়েছে। দলিতদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে 360 কোটি টাকা কাটা হয়েছে। আদিবাসীদের উন্নয়ন কর্মসূচিতে প্রায় 1,600 কোটি টাকার কাটছাট করা হয়েছে। আরও আছে, ইউরিয়া সারের ভর্তুকি কমেছে। গরিবদের এলপিজি যোজনায় বরাদ্দ কম হয়েছে। ফসল বীমা যোজনায় টাকা কমেছে। বিমান এবং এয়ারো ইঞ্জিনে কম বরাদ্দ হয়েছে। নৌবাহিনীর ডকইয়ার্ড প্রকল্পে টাকা কমেছে। বায়ুসেনার প্রকল্পেও টাকা কমেছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তিতে বরাদ্দ কমেছে। গত কয়েক বছর ধরে মানুষকে বলা হয়েছিল ব্যাংকে টাকা রাখবেন না, এফডি করবেন না, শেয়ার বাজারে বিনিয়োগ করুন। মধ্যবিত্ত মানুষ সেই কথায় বিশ্বাস করে বাজারে ঢুকেছিলেন। এবার সেই মানুষদেরই কার্যত বলা হলো আর দরকার নেই, শেয়ারে ইনভেস্ট করবেন না, বেরিয়ে যান। এসটিটি বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই বাজার 1,600 পয়েন্ট ধসে যায়। এই সিদ্ধান্ত কাদের জন্য ছিল আর কাদের বিরুদ্ধে, এটা কি প্রমাণ হলো না? এই এসটিটি দৈনন্দিন শেয়ার বাজারের কেনা বেচার উপর একটি কর, যা অঙ্কের হিসেবে শুনতে সামান্য হলেও আসলে 150% বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছেন অর্থমন্ত্রী। তাহলে মোদির বার্তা কি এবার পরিষ্কার? বাজার থাকবে, কিন্তু সবার জন্য নয়। মধ্যবিত্তদের আর দরকার নেই, খেলবে শুধু বড় প্লেয়াররা, ছোটরা শুধু দেখবে। ঠিক যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ফ্রি ট্রেডের নামে বিদেশের বড় কৃষকদের ডেকে আনার বন্দোবস্ত করছেন আমাদের পীয়ূষ গোয়েলরা, ইউরোপিয়ান ইউনিয়ন ছাড় পেলে ট্রাম্পও যে ছাড়বেন না তা তার উদ্ধত ঘোষণাতেই স্পষ্ট। কারণ ট্রাম্পের আসল আগ্রহ তো তেল বিক্রি নয়। ট্রাম্প চান ভারতের কৃষিক্ষেত্রে ঢুকতে, জিএম শস্য, কর্পোরেট ফার্মিং, কন্ট্রাক্ট ফার্মিং এর নামে জমি দখল করতে। ইউরোপিয়ান ইউনিয়নও একই লাইনে আছে। আর তা প্রতিরোধ করতে পারত আমাদের সরকার কৃষকদের জন্য বাজেট বরাদ্দ অনেকটা বাড়িয়ে। কারণ ইউরোপ এবং আমেরিকার কৃষকরা সে দেশের নানা ভর্তুকি এবং আধুনিক প্রযুক্তির সহায়তা পান। তাই তাদের উৎপন্ন পণ্যের গুণমান অনেকটা ভালো এবং দামও অনেক কম হয়। এবার তাদের সঙ্গে লড়তে পারবেন আমাদের কৃষকেরা? শুনে নিন এই বাজেটে কৃষকদের জন্য কি আছে। ন্যূনতম সহায়ক মূল্যের কোনো আইনি গ্যারান্টি নেই। কৃষি ঋণ মকুব করা হয়নি। উৎপাদনের খরচ নিয়ন্ত্রণের কোনো রোডম্যাপ রাখা হয়নি। বরং বাজেটের ভাষা বলছে ভারতীয় কৃষিকে বিশ্ববাজারের হাতে তুলে দাও। আর এই জায়গাতেই ট্রাম্পের ঘোষণা আর বাজেট এক লাইনে দাঁড়িয়ে। আর তাই বাজেট জনস্বার্থের নয়, কর্পোরেট স্বার্থের একটা দলিল। নইলে কেন কৃষি আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি উধা হয়ে গেল? কেন খাদ্য নিরাপত্তা আইন কার্যত খালি কলসিতে পরিণত হলো? কেন বাজেট মানেই এখন বড় ব্যবসায়ীদের জন্য একটা উপহারের ডালি? বাজেটের দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটা কিন্তু লুকিয়ে আছে 30 জানুয়ারির একটা ফোন কলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সরকারিভাবে কথা বলেছিলেন। বিষয়টা জানিয়েছিল ভারত সরকারই।
দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছুর কথা উঠেছিল সেখানে, কিন্তু একটা শব্দ উচ্চারিত হয়নি তেল নিয়ে। এটা কি করে সম্ভব? ভেনেজুয়েলা মানে তেল, বিশ্বের সবথেকে বড় তেলের ভান্ডার, আর ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক। তবু প্রধানমন্ত্রী ফোনে তেলের প্রসঙ্গ তুললেনই না। কারণ সবাই জানেন ভেনেজুয়েলার তেল আর এখন ভেনেজুয়েলার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। আমেরিকার নিষেধাজ্ঞা, লাইসেন্স আর অনুমতির ফাইলে বাঁধা সেই তেল। অর্থাৎ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সঙ্গে তেলের কথা বলা মানে ওয়াশিংটনের অনুমতি ছাড়া কথা বলা। কোন সাহসে সেটা বলবেন মোদি? দেশের এবারের বাজেটকে কি সেই নিরিখেই দেখা উচিত? আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।